আবারও উত্তপ্ত বাক্য বিনিময় করল ইরান ও ইসরায়েল। পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে হুমকি দিয়েছে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরানও। তবে কি পারমাণবিক অস্ত্র ইস্যুতেই আবারও সংঘাতে জড়াবে ইরান ও ইসরায়েল? ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিবে না ইসরায়েল। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে ঠেকাতে যা যা প্রয়োজন ইসরায়েল তাই করতেও রাজি বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। পারমাণবিক অস্ত্র ছাড়াও আরও বেশ কিছু বিষয়ে ইরানকে উত্ত্যক্ত করেছেন ইসরায়েলের এই কট্টরপন্থী নেতা। ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রসঙ্গ টেনে ইসরায়েলের এই কট্টরপন্থী নেতা বলেন, মৃত্যু অবধারিত। এছাড়াও ইরান ভালো দর কষাকষি করতে পারে বলেও উপহাস করেন তিনি। ইসরায়েল কার্জ দাবি করেন, ইরান আলোচনার মাধ্যমে সুবিধা আদায়ের চেষ্টা করছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য বিনা উত্তরে ছেড়ে দেয়নি ইরান। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানের জনগণ বা সর্বোচ্চ নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে। ইরানের সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি তুলে ধরে এ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি উপহাসের সুরে বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্তগুলো স্পষ্ট এবং সবার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল যদি সে নির্দেশ না মানে তাহলে ইরান তাদের উপযুক্ত জবাব দেবে। আরাকচি জোর দিয়ে বলেন, আমাদের জনগণ ও নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব হবে তাৎক্ষণিক এবং শক্তিশালী। তবে কি প্রয়োজন হলে আবারও ইসরায়েলের সাথে লড়াইয়ে নামতেও প্রস্তুত ইরান, সেই হুঁশিয়ারি আগেভাগে দিয়ে দিল দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল কখনো চায় না ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে জায়নবাদী রাষ্ট্রটির জন্য হুমকি হয়ে উঠুক। তাই যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানকে দমাতে চেয়েছিল ইসরায়েল। কিন্তু দীর্ঘ 4 মাস পরে এসেও ইরানকে একটুও টলাতে পারেনি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই। তাই কিছু করতে না পেরে হুমকি ধামকি দিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দখলদার রাষ্ট্রটিকে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। অন্যদিকে ইরানও বসে নেই। মার্কিন ইসরায়েলি যে কোনো হুমকির জবাব কঠোরতার সাথে দ্রুত ও তাৎক্ষণিকভাবে জানান দিচ্ছে পারস্য উপসাগরের সিংহ বলে পরিচিত দেশ ইরান। যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কাউকেই ছেড়ে কথা বলছে না ইরান। এর আগেও শক্তিমত্তার সাথে জবাব দিয়ে ইরান তার সক্ষমতা দেখিয়ে দিয়েছে। তাই নতুন করে ইরানের বিরুদ্ধে পুনরায় আগ্রাসন দেখানোর মতো দুঃসাহস ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই করবে না বলেই মত বিশ্লেষকদের। আর যেন রক্ষা নেই আমেরিকার। ইরানের ফাঁদে পড়ে তাহলে কি মধ্যপ্রাচ্য থেকে পালাতেই হবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে? এরই মাঝে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী হুঁশিয়ার করেই জানিয়েছে, সাম্প্রতিক সমঝোতামূলক চুক্তির কোনো প্রকার লঙ্ঘন হলেই যুক্তরাষ্ট্রকে পূর্বের চেয়েও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। কিন্তু মার্কিন সামরিক বাহিনীকে আসলে কোন ধরনের শাস্তি দিতে চলেছে তেহরান? সম্প্রতি মাত্র 1 ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে নিজেদের সমর কৌশলের জানান দেয় ইরান। তবে কি পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিনীদের বিতাড়িত করার মাধ্যমেই নতুন ইতিহাস গড়তে চলেছে তেহরান? সম্প্রতি ইরানের সাথে শান্তি চুক্তির পর গত প্রায় 2 সপ্তাহে বেশ কয়েকবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত অনুযায়ী লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ইহুদিবাদীদের আগ্রাসী হতে সবুজ সংকেত দিয়েছেন। যুদ্ধবিরতির আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল যে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার পুরো দায়িত্ব থাকবে ইরানের কাছে। কিন্তু মার্কিন প্রশাসন এক প্রকার উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বৈশ্বিক এই সামুদ্রিক রুটটির নিরাপত্তা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর পায়তারা চালাচ্ছে, যার কারণেই সম্প্রতি ইরানের কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি হয় মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এসব চক্রান্তের মাধ্যমেই
ট্রাম্প তার উদ্দেশ্য পূরণ করতে চাইছেন এমন অভিযোগ এনে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির বরাতে দেশটির সংবাদ মাধ্যম দেফা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানকে দুর্বল করার পায়তারা এখনও চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী এই অঞ্চলে ইহুদিবাদীদের নির্মম শাস্তির মুখোমুখি করেছে। যুক্তরাষ্ট্রের অপকর্মের জবাবে কুয়েত ও বাহরাইন সহ এই অঞ্চলে থাকা মার্কিনীদের ৮টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তাদেরকে কোণঠাসা করেছে আইআরজিসি। এখন প্রশ্ন হলো, কেবলমাত্র পাল্টা সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে কি ইহুদিবাদীদের নাজেহাল করছে ইরান? মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় হরমুজ প্রণালীকে ঘিরেই মার্কিনীদের সাথে দর কষাকষি চলছে ইরানের সরকারের। কারণ বৈশ্বিক এই সামুদ্রিক রুটটিতে ইরানের সামরিক বাহিনী কঠোর অবস্থান নেওয়ায় অর্থনৈতিক দিক থেকে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে যুক্তরাষ্ট্র। তাই তো আইআরজিসির পরিষ্কার বার্তা, এখন থেকে হরমুজ প্রণালীকে ঘিরে শত্রুরা আইন লঙ্ঘন করে জাহাজ পারাপারের চেষ্টা করলে তাদেরকে পূর্বের চেয়েও কঠোর প্রতিক্রিয়ার মুখোমুখি করবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধুমাত্র সামরিক দিক থেকেই নয়, কৌশলগত দিক থেকেও বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে, যার কারণে যুক্তরাষ্ট্রের মতো অন্যতম সামরিক শক্তিধর রাষ্ট্রও ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। তবে কি এসব কৌশলের মাধ্যমেই ইহুদিবাদীদের বিরুদ্ধে সকল স্বার্থ আদায়ে সফল হবে ইরান? আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসী সরকারের প্রতি কোনোভাবেই ভরসা করছে না ইরান। তাই তো আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রতি দাবি করা হয়েছে যে ভবিষ্যতে ইহুদিবাদীদের আগ্রাসন মোকাবিলায় পারমাণবিক অস্ত্র তৈরির পথে যেতে পারে তেহরান, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ক্ষমতার ভারসাম্য তৈরি করবে ইরান। এমনকি জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি বহুবার দাবি করেছেন যে ইরানের কাছে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। দেশটি সেগুলোকে ৯০% মাত্রায় সমৃদ্ধ করলে তা দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। অবশেষে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে সরাসরি জড়িয়ে পড়েছে চীনের সামরিক বাহিনী? তাহলে কি রাশিয়ার পক্ষেই যুদ্ধে লড়ছে চীন? জানা গেছে, যুদ্ধ বিষয়ক 3 ধরনের প্রশিক্ষণ দিয়ে রাশিয়াকে শক্তিশালী করছে চীনের সামরিক বাহিনী, আর এতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিমাদের মাঝে। এবার কি তাহলে চীন ও রাশিয়ার মতো 2 পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এক হয়ে পশ্চিমাদের বিরুদ্ধেও লড়বে? যদিও টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে বেশ সফলতা পাচ্ছে রুশ বাহিনী। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সকল ষড়যন্ত্রকে ভেস্তে দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটি। প্রশ্ন হলো, ঠিক কী কারণে রাশিয়াকে সামরিক ক্ষেত্রেও সহায়তা করছে চীন? পশ্চিমাদের অপশাসনকে চ্যালেঞ্জ জানাতেই যেন এক হয়েছে চীন ও রাশিয়া। সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে নিজের ভুল হারে হারে টের পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ওই যুদ্ধের ময়দানে ইরানকে সামরিকভাবে সরাসরি সহায়তা করেছে চীন ও রাশিয়া, এমন দাবি বিশ্লেষকদের, যার ফলেই যুদ্ধের ময়দানে মার্কিনীদের বিরুদ্ধে ব্যাপক সফলতা লাভ করেছে তেহরান। এদিকে গত 4 বছর আগে ইউক্রেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যপদ দেওয়ার লোভ দেখিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু পশ্চিমাদের সেই ষড়যন্ত্রে ভাটা ফেলেছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আচমকা সামরিক অভিযান শুরু করার মাধ্যমে যুদ্ধের সূচনা করে রুশ বাহিনী। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দ্বিতীয় দফায় তিনি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসলে 24 ঘন্টার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, কিন্তু সে চেষ্টাতে এখন পর্যন্ত ব্যর্থ ট্রাম্প প্রশাসন। উল্টো যুদ্ধের ময়দানে নাজেহাল অবস্থায় থাকা ইউক্রেনকে সামরিকভাবে খুব একটা সাহায্যও করছে না যুক্তরাষ্ট্র। অন্যদিকে টানা 4 বছরেরও
বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার সামরিক শক্তিকে ঘিরে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা বিরাজ করছে পশ্চিমাদের মাঝে। কারণ ইউক্রেনের সমরাস্ত্রের মজুদ প্রায় শেষের দিকে হলেও রাশিয়া এক্ষেত্রে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করছে তা নিয়েই বিচার বিশ্লেষণে ব্যস্ত সমরবিদরা। এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে রাশিয়াকে দেওয়া চীনের সামরিক সহায়তার বিষয়টিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। রুশ সামরিক বাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীন, ইউরোপীয় গোয়েন্দাদের বরাতে এমনটাই দাবি করেছে রয়টার্স। বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং রেডিওলজিক্যাল বিষয়েই বেইজিংয়ের কাছ থেকে সমর কৌশল রপ্ত করেছে রুশ সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থাটি তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে যে গত বছরের আগস্টে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ একটি ফরমান জারি করেন, যেখানে লেখা আছে চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর কাছ থেকে সরাসরি প্রশিক্ষণ গ্রহণ করেছে রুশ সেনারা। আর পশ্চিমা গোয়েন্দাদের অনুমান বেইজিংয়ে অনুষ্ঠিত সেই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছিল রাশিয়ার কমপক্ষে 200 জন সেনা সদস্য। পরবর্তীতে তাদের মাঝে উল্লেখযোগ্য একটি অংশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়। কিন্তু বায়োলজিক্যাল, কেমিক্যাল এবং রেডিওলজিক্যাল বিষয়ে চীনের কাছ থেকে কেন প্রশিক্ষণ নিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী? জানা গেছে টানা 3 সপ্তাহ ধরে এসব বিষয়ে চীনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছে রুশ সেনারা, যেখানে শত্রুপক্ষের পারমাণবিক চুল্লিতে আক্রমণের কৌশল সম্পর্কেও প্রশিক্ষণ নেয় তারা। এমনকি যে কোনো ধরনের রাসায়নিক হামলায় নিজেদের রক্ষা করার বিষয়েও জ্ঞান রপ্ত করেছে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা। যদিও ইউরোপীয় গোয়েন্দাদের এসব দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে চীন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি ইউক্রেনের চেরনোবিল বিদ্যুৎ কেন্দ্রের কাছে থাকা একটি পারমাণবিক জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এ প্রসঙ্গে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর দাবি, রুশ বাহিনীর ওই হামলার ফলে ইউক্রেনের ওই স্থানটির একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতেও ইউক্রেনের নাজেহাল অবস্থা করতে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে প্রায়শই হামলা চালাচ্ছে রুশ বাহিনী। পশ্চিমাদের চাপ যতই বাড়ুক, ইরান কি এবার স্পষ্ট জানিয়ে দিল 1 ইঞ্চিও পিছু হটবে না। ক্ষেপণাস্ত্র, ড্রোন আর সামরিক শক্তি নিয়ে কোনো ধরনের আলোচনা বা আপোষের প্রশ্নই ওঠে না, এমন কঠোর বার্তা দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবনে আল রেজা। তাহলে কি ইরান আরও বড় সামরিক প্রস্তুতির পথে এগোচ্ছে? সম্প্রতি মাজিদ ইবনে আল রেজা বলেন, সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, সেই সংঘাতের অভিজ্ঞতা এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতার বিভিন্ন দিক তুলে ধরেছেন। তবে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে একটি বিষয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর ভাষায়, দেশের প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা জাতীয় নিরাপত্তার রেড লাইন। অর্থাৎ এই ইস্যুতে কোনো ধরনের আলোচনা, দর কষাকষি কিংবা আন্তর্জাতিক চাপ গ্রহণ করবে না তেহরান। শুধু এখন নয়, ভবিষ্যতেও এই অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করার দাবি জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অভিযোগ, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দূরপাল্লার ড্রোন শুধু মধ্যপ্রাচ্যের নিরাপত্তাই নয়, বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও উদ্বেগের কারণ। কিন্তু তেহরানের অবস্থান ঠিক উল্টো। তাদের দাবি, এই সক্ষমতা সম্পূর্ণ আত্মরক্ষার জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। মাজিদ ইবনে আল রেজা আরও জানিয়েছেন, ইরানের প্রতিরক্ষা শক্তিকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি। তাই ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি থেমে থাকবে না, বরং দেশীয় প্রযুক্তি, নিজস্ব গবেষণা এবং অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভর করেই এসব কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া হবে।
এই ঘোষণার মধ্য দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠছে। সাম্প্রতিক সংঘাত থেকে ইরান যে বড় ধরনের শিক্ষা নিয়েছে সেটিকে আরও সামরিক শক্তি বৃদ্ধির সুযোগ হিসেবে ব্যবহার করতে চায়। বিশেষ করে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে আরও বিনিয়োগের ইঙ্গিত দিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। এখন প্রশ্ন হলো, পশ্চিমারা কি এই অবস্থান মেনে নেবে, নাকি নতুন করে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ কিংবা অন্য কোনো পদক্ষেপের পথে হাঁটবে? কারণ অতীতের অভিজ্ঞতা বলছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বহুবার আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে এসেছে, কিন্তু প্রতিবারই তেহরান এটিকে আলোচনার টেবিলের বাইরে রেখেছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আবারও নতুন অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একদিকে পশ্চিমাদের চাপ, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আবারও যুদ্ধে জড়াবে ইরান ইসরায়েল, এমনটা ইঙ্গিত দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর ইসরায়েলের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডকে ইরান যে সামান্য পরিমাণও ছাড় দেবে না সে কথা বারবার জানিয়ে আসছে দেশটির শীর্ষ নেতৃত্ব। তাহলে আবারও কি যুদ্ধ আসন্ন? কয়েকদিনের নীরবতার পর আবারও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার স্পষ্ট বার্তা, প্রয়োজনে আবারও আঘাত করবে ইসরায়েল, কারণ কোনো অবস্থাতেই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। তাহলে কি যুদ্ধবিরতির পরও সংঘাতের অধ্যায় শেষ হয়নি? ইসরায়েলের চ্যানেল 14কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছে। তবে ভবিষ্যতে যদি সেই হুমকি আবারও তৈরি হয় তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা এক মুহূর্ত দেরি করবে না। তার এই বক্তব্যকে কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং সরাসরি সামরিক সতর্ক বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা চুক্তি হয় ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে। এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সমঝোতায় শুধু যুদ্ধবিরতির বিষয়ই নয়, বরং বহুদিনের অমীমাংসিত বহু ইস্যু নিয়ে আলোচনার একটি কাঠামো তৈরি করা হয়েছে। নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ভবিষ্যৎ আলোচনার পথও এতে রাখা হয়েছে। অর্থাৎ ওয়াশিংটন ও তেহরান যেখানে উত্তেজনা কমানোর চেষ্টা করছে, সেখানে সম্পূর্ণ ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছে ইসরায়েল। কারণ ইসরায়েলের অবস্থান বরাবরই একেবারে পরিষ্কার। তেল আবিবের দাবি, কূটনৈতিক আলোচনার আড়ালে ইরান যদি আবারও তার পরমাণু কর্মসূচি এগিয়ে নেয় তাহলে সেটি শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের জন্য বড় নিরাপত্তা হুমকি হয়ে উঠবে। তাই আলোচনার পাশাপাশি সামরিক বিকল্পও খোলা রাখতে চায় নেতানিয়াহু সরকার। অন্যদিকে ইরান বারবার দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। তেহরানের অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে এই ইস্যুকে বড় করে দেখিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি করতে চায়। ফলে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো কোনো মিল দেখা যাচ্ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার পরিবেশ তৈরি হলেও ইসরায়েলের এই কঠোর অবস্থান নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। যদি কূটনৈতিক আলোচনা এগোয় তাহলে কি ইসরায়েল তা মেনে নেবে, নাকি নিজস্ব নিরাপত্তার যুক্তিতে আবারও একতরফা সামরিক অভিযান চালাবে? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে আন্তর্জাতিক মহল। JBS হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাস বলছে একটি মাত্র বক্তব্যও কখনো কখনো বড় সংঘাতের সূচনা করে। আর তাই নেতানিয়াহুর এই নতুন হুঁশিয়ারিকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং ভবিষ্যৎ সামরিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।